ডেটে যাওয়ার মতো প্রস্তাব দিতে তোমার লজ্জা করলো না কাই? তুমি আমাকে এতটা সস্তা মনে করো? রাগে গজগজ করে রোদের তাপে উত্তপ্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সদ্য উনিশে পা দেওয়া রমণী। খুব ঢিলে ঢালা জামা পরিহিত মেয়েটির চোখ মুখ রোদে রক্তিম বর্ণ ধারণ করেছে। কাঁধে এক পাশে থাকা ঝুলন্ত ব্যাগ এক হাতে সামলে সে কপালের ঘাম মুছল। এরপর কর্কশ গলায় আবারও গর্জে উঠল, স্পিক আপ কাই। তাহলে এই ছিল তোমার মনে? তোমার লজ্জা করলো না? ছি, তুমি তবে কাপুরুষের পরিচয়টা দিয়েই দিলে। ওয়াও, গ্রেট। কলের অপর প্রান্তে থাকা ধবধবে সাদা চেহারার অধিকারীর সদ্য তরুণ বয়সী যুবকটি সাফাই গাইতে বলে উঠল, কথাটা শোনোতে আমি তো জাস্ট। কোনো কিছু শোনার প্রয়োজন মনে করলো না তে। রাগে দুঃখে কষ্টে তার চোখের কোণে অশ্রুকণা দেখা দিল। সে দাঁত চেপে বলে উঠল, কোনো কিছু বলার প্রয়োজন নেই কাই। ইউ নো হোয়াট, ইটস টোটালি মাই ফল্ট টু চুজ ইউ। আমি এই মুহূর্তে আমাদের সম্পর্ক এখানেই শেষ করছি। ব্রেকআপ। আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। বলেই ধপ করে কলটা কেটে দিল। নিজের উপর বারংবার ধিক্কার জানালো সে। মেয়েটা কখনো ভাবতেও পারেনি 6 মাস যাবৎ এত সুন্দর একটা সম্পর্কের পর কাই এভাবে নিজের রূপ প্রদর্শন করবে। জীবনের 19 বছরে তে কখনো কোনো সম্পর্কে জড়ায়নি। তবে ভার্সিটিতে ওঠার পর প্রায় সবার মতোই তার মনেও হাজার প্রজাপতি উঠতে শুরু করেছিল। তাই মনের ভালো লাগা থেকেই নিজের ভার্সিটির সিনিয়র কায়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল। প্রথম সব ঠিকঠাক গেলেও আস্তের মনে হলো সে অনেক বড় ভুল করেছে। দুঃখে চোখের পানি উল্টে হাতে মুছল। এরপর স্বাভাবিক মুখশ্রী করে ধপ করে হাঁটতে শুরু করলো। ঢাকা শহর বরাবরই কোলাহলপূর্ণ। তের দিকভ্রান্ত চোখ একবার ডান দিকে তাকাচ্ছে, আবার বাম দিকে। কিন্তু রাস্তা পার হওয়ার আগে তার মাথায় এখনো ঘুরছে কায়ের বলা রুম ডেট শব্দটা, যেন এখনই কানে গুনগুন করছে বিষাক্ত পতঙ্গের মতো। মানসিক চাপের মধ্যে থাকাতে খেয়ালই করলো না ডান দিক থেকে একটা কালো গাড়ি একদম স্পিড ব্রেকার পেরিয়ে তার দিকে এগিয়ে আসছে। তে নিজের মতো করে হাঁটতে থাকলো। আর যখনই সে রাস্তা পার হতে যাবে ঠিক তখনই ঘটলো অঘটন। এগিয়ে আসা গাড়িটা হঠাৎই রাস্তার মাঝে থেকে খেয়াল করে তৎক্ষণাৎ দক্ষ হাতে ব্রেক চাপলো। কিন্তু ততক্ষণে গাড়ি এগিয়ে এসেছে অনেকখানি। ফলস্বরূপ গাড়ির সামনের দিকে সামান্য ধাক্কা খেয়ে তের শরীরটা ছাতি খেলো। তারপর ধপ করে রাস্তায় পড়ে গেল সে। হাতে থাকা ফোনটা ছিটকে পড়লো পিচ ঢালা রাস্তায়। আঘাত পেয়ে সামান্য চিৎকার করে উঠল। কোনো এর দিকটা খানিকটা কেটে রক্ত ঝরছে। পায়ের গোড়ালিতেও হয়তো একটু লেগেছে। আর এক পাশে পড়ে থাকা তার ফোনের স্ক্রিনটা চুরমার। মেয়েটার চিৎকারে চারপাশে মানুষ জড়ো হতে শুরু করলো। সেসবে খেয়াল নেই। সে চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করতে ব্যস্ত। আজকের দিনটাই খারাপ। কিছুক্ষণের মধ্যেই গাড়ির দরজা খুলে কোলাহলের মাঝে এক চিলতে নীরবতা নামালেন সেই পুরুষটি। ফিটফাট পুরুষটির গায়ের রং শ্যামলা, তবে খারাপ নয়। কথায় আছে পুরুষদের বেশি ফর্সা হতে নেই, শ্যাম সুন্দর হলেই বেশি আকর্ষণীয় লাগে। গাড়ি থেকে নেমে আসা পুরুষটিও ঠিক তেমনই শ্যাম সুন্দর। গায়ের গঠন সুঠাম, উচ্চতা প্রায় 6 ফুট, সাদা শার্টের ওপর কালো কোট, আর হাতে একটা সিলভার ঘড়ি। চুলগুলো জেল দিয়ে সেট করা, চোখ জোড়া কুচকুচে কালো, গভীর এবং গম্ভীর। পুরুষটি ধীরে ধীরে তের দিকে এগিয়ে এলো। তে চোখ বুজে থাকায় বুঝতে পারলো না। তবে রোদের আলোয় হারিয়ে যাওয়া চোখ খুলে মাথা উঁচু করে তাকালো উপরের সূর্যকে আড়াল করে সরান হয়ে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। লোকটার ছায়া পড়ায় তে এখন সূর্যকে অনুভব করতে পারছে না। লোকটার চোখ শুরু হয়ে এসেছে তেকে দেখে। মেয়েটা ভুরু কুঁচকে তাকিয়ে নিজে নিজে উঠল। চারপাশের মানুষরাও নিজেদের মধ্যে ফিসফাস করে প্রস্থান নিল। বড়সড় দুর্ঘটনা ঘটেনি, এটাই অনেক। আগত পুরুষটি এবার গম্ভীর কণ্ঠে শুধালো, আর ইউ ওকে? বেশি ব্যথা পেয়েছেন? আর একটু সতর্কভাবে রাস্তাঘাটে চলাচল করা উচিত। এমনিতেই তের মেজাজ খারাপ, গায়ের সাথে ঝগড়া, তীব্র গরম, তার উপর এভাবে রাস্তায় পড়ে যাওয়া, সবকিছু মিলিয়ে মাথাও ঠিক নেই। সে চুল ঠিক করে শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে আমি, তবে আমারও মনে হয় আপনারও একটু চোখ খুলে গাড়ি চালানো উচিত ছিল। লোকটির কুচকানো ভ্রুজোড়া আরেকটু কুচকে গেল। খানিক সময় চোখ থেকে তার চোখ জোড়া ঘুরে এলো তের কোনোই ও পা থেকে। আহত হয়েছে বুঝতে পারলো, তাই ভদ্রতার খাতিরে বলল, মনে হচ্ছে আপনি আহত হয়েছেন, ডক্টরের কাছে যেতে হবে, চাইলে আসুন আমার সাথে। আহত চোখে তে ভেঙে যাওয়া ফোনটার দিক তাকালো। রাস্তার এক পাশে অবহেলায় পড়ে আছে।
অনেক শখ করে টাকা জমিয়ে কেনা ফোনটার জন্য আফসোস করলো সে। এরপর আটকে উঠে মাথা দুদিকে নাড়িয়ে বলল, নো থ্যাঙ্কস, কোনো প্রয়োজন নেই বলেই ধীরপায়ে জায়গা থেকে প্রস্থান নিল। গাড়ির সামনে থাকা লোকটি কিছুক্ষণ সরু চোখে পর্যবেক্ষণ করে দীর্ঘশ্বাস ফেলল। সত্যি বলতে তারও কোনো ইচ্ছে ছিল না একে ডক্টরের কাছে নিয়ে যেতে। শুধুমাত্র মানবিকতার খাতিরে এই কথাটি বলেছিল সে। রাস্তার এক পাশে তার ভাঙা ফোনটা দেখেও কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তার মুখে। এমনিতেই এয়ারপোর্টে খানিকক্ষণ আগে দেশের মাটিতে পা রাখার সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল তার। এর উপর এভাবে একটি মেয়ের সাথে অ্যাক্সিডেন্ট করে মেজাজ আরো বিগড়ে গেল। কিছুক্ষণ কোমরে দু হাত রেখে নিজেকে ধাতস্থ করতে লাগলো পুরুষটি। তারপর সবকিছু ছেড়ে ফেলে দ্রুত গতিতে গাড়িতে উঠে নিজের গন্তব্য দিকে রওনা দিল। দরজা খোলার সাথে সাথে বিধ্বস্ত দেখে দেখে বিকট চিৎকার দিয়ে উঠল জিমিন। দু হাতে কান চেপে বিরক্ত চোখ নিয়ে তাকালো তিন। কণ্ঠে তিক্ততা নিয়ে বলে উঠল, জিমিনের বাচ্চা, ছাগলের মতো চেঁচাচ্ছিস কেন? বলেই ভিতরে ঢুকে গেল। জিমিন দরজা লাগিয়ে পিছনে আসতে আসতে মুখে ভয়াক্ত ছাপ নিয়ে হা হয়ে বলল, তোকে এমন দেখাচ্ছে কেন দোস্ত? ম্যারাথনে দৌড়ে এলি নাকি কুস্তি করে এসেছিস? রাস্তায় উষ্টা খেয়ে পড়িসনি তো? কোনো মতে ঘরে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়ল তে। কাঁধের ব্যাগটা ছুঁড়ে মারলো অধরে। বুক ভরে শ্বাস ছেড়ে মুখ কুচকে বলল, ফালতু কথা বলিস না তো। গাড়ির সাথে ধাক্কা খেয়েছি, ফোনটাও ভেঙে গিয়েছে জানিস। মেজাজটা কি পরিমাণ খারাপ হচ্ছে তার উপর। বলতে বলতে থেমে গেল তে। কায়ের কথাটা চেপে যাওয়ার চেষ্টা করল। এমনিতেই জিমিনা এর আগে অনেকবার এই বিষয়ে সতর্ক করেছিল তাকে, অথচ তে তো আবেগের জোয়ারে ভেসে বেড়াচ্ছিল। বান্ধবীর হাতে পায়ের অবস্থা দেখে দেরি করেনি জিমিন। তৎক্ষণাৎ ফ্রিজ থেকে একটা বাটিতে কয়েকটা বরফ নিয়ে হাজির হলো তের সামনে। নামকরা বিজনেসম্যান প্রবাসী কিম নামজুনের একমাত্র ছেলে জিওন জাংকুক প্রায় 3 বছর পর আজই দেশে পা রেখেছে। সুখবরটা পাওয়ার সাথে সাথে জাংকুকের বন্ধু মহল কোনো রকম আগাম বার্তা ছাড়াই হাজির হয়েছে জাংকুকের ফ্ল্যাটে। জাংকুক মাত্রই শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। ঘরে ঢুকেই বিছানায় এক সারিতে 5 জন সমবয়সী ছেলেকে বসে থাকতে দেখে মুখে খানিক হাসি ফুটে উঠল তার। বিছানায় বসে থাকা ছেলেগুলো জাংকুককে দেখে বাঁকা হাসলো। জাংকুকও তাদের দেখে রীতিমতো দৌড়ে গিয়ে 2 হাতে জড়িয়ে ধরলো প্রাণের বন্ধুগুলোকে। ওরাও মুখ ভরে হেসে জাংকুককে আগলে ধরল। আজ কতদিন পর জাংকুক ফিরে এসেছে তাদের মাঝে। এর থেকে খুশির কি বা হতে পারে। ভার্সিটির ক্যাম্পাসটা বেশ ছিমছাম আর সবুজে ঘেরা। প্রবেশপথ পেরিয়ে ডান দিকে একটা ছোট ফোয়ারা আছে, যার চারপাশে গোল হয়ে বসার ব্যবস্থা। ছাত্রছাত্রীদের আড্ডা ও ক্লাস শুরুর আগের অপেক্ষার স্থায়ী ঠিকানা যেন এই জায়গাটাই। আজ ভার্সিটিতে নতুন প্রফেসর আসবে, যার কারণে তে আর জিমিন আজ একটু আগে ভাগেই ক্লাসে এসে পৌঁছেছে। ক্লাসে ধীরে ধীরে আরো ছাত্রছাত্রী ঢুকছে। সবাই অপেক্ষায় কখন দরজা দিয়ে সেই নতুন প্রফেসর প্রবেশ করবে। কে জানে তিনি কেমন হবেন, তরুণ না অভিজ্ঞ বয়স্ক, কঠোর না সহজ সরল। উত্তেজনা আর কৌতূহলে টান টান হয়ে বসে আছে পুরো ক্লাসরুম। কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে হঠাৎই আটকে উঠল তে। চোখ মুখ কুচকে একদমই বলল, শিট, একটা ভুল হয়ে গেছে। জিমিন ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হোয়াট, কি ভুল? ব্যাগটা তাড়াহুড়া করে চেক করতে শুরু করলো। ব্যস্তভাবে ব্যাগটা তল্লাশি করেও যখন বইটা খুঁজে পেল না, তখন হঠাৎই তার মুখটা বিবর্ণ হয়ে গেল। আজ তো ইংলিশ ক্লাস হওয়ার কথা, আমি বইটা আনতে ভুলে গেছি। টেবিলের উপরেই রেখেছিলাম, কিন্তু ব্যাগে ঢোকাতে মনে নেই। জিমিন কপাল চাপড়ালো। বেচারিতে ঠোঁট উল্টে বলল, এখন কি হবে? কি আর হবে, আজই নতুন প্রফেসর আসবে। আর দাঁত চেপে তে বলল, আর তাই তো মরার উপর খাড়ার ঘা। নতুন স্যার যদি ইনসাল্ট করে, আমাকে এক্ষুনি লাইব্রেরি থেকে বইটা নিয়ে আসতে হবে। বলেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে তাড়াহুড়া করে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ল। করিডোর পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে দৌড় লাগালো লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে বই পেয়েছে তে। হাজারবার শুকরিয়া জানিয়ে সে আবারও ভুয়ো দৌড় দিল ক্লাসের দিকে। লাইব্রেরি থেকে ওপর তলায় দ্রুত উঠতে গিয়ে সিঁড়ির দিকে চোখ রেখে দৌড়ে আসছিল তে। তাই সামনে কোনো কিছু খেয়াল না করেই সেভাবেই দৌড়ে গিয়ে বড়সড় ধাক্কা খেলো কারো শক্তপোক্ত সুঠাম দেহের সাথে। আকস্মিক ধাক্কায় প্রস্তুত ছিল না কেউই। ফলস্বরূপ লোকটি না নড়লেও তে পড়ে যেতে নেয় সিঁড়ির দিকে।
সেটা লক্ষ্য করে দ্রুত তের বাহু আঁকড়ে ধরে লোকটি। ধরার পর মুহূর্তেই তে থমকে যায়। একটা হাত তার বাহু আঁকড়ে ধরা, কিন্তু তার চেয়েও বেশি বিস্ময়ে ছিল চোখের সামনে থাকা অপরিচিত কিন্তু খানিক চেনা সেই মুখটি। কোথাও যেন দেখেছে। জাংকুকের চোখেও ছায়া পড়েছে সামান্য বিস্ময়ের। তে খানিকটা লজ্জা আর প্রচন্ড একটা অপ্রস্তুত ভাব দেখালো। চুলগুলো এলোমেলো হয়ে গালে এসে পড়েছে। বুক ওঠানামা করছে দ্রুত দৌড়ে আসার ক্লান্তিতে। চোখে চোখ পড়তেই তৎক্ষণাৎ তের বাহু ছেড়ে দাঁড়ালো জাংকুক। তের সেদিনের কথা তৎক্ষণাৎ স্মরণ করতে পারল না, তাই জাংকুককে না চিনেই গলাটাকে স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টায় বলল, আম সরি, কিছু মনে করবেন না, দেখতে পাইনি। বলেই দেরি না করে ক্লাসের দিকে দৌড় লাগালো। জাংকুক ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, কিন্তু হঠাৎ করে মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো সে। মেয়েটাকে কেমন চেনা চেনা লাগলো, কোথাও দেখেছে যেন। ঠোঁট কামড়ে ভাবতে গিয়ে মনে পড়লো গতকালকের কথা। গতকাল এয়ারপোর্ট থেকে ফ্ল্যাটে আসার পথে এই মেয়েটাই তো তার গাড়ির সামনে পড়েছিল। জাংকুক আর কিছু ভাবতে পারলো না। তখন এসে হাজির হলো মিস্টার সেহন। ক্লাসরুমে পিনপতন নীরবতা। সকলেই জানে যে মুহূর্তটির জন্য এতক্ষণ অপেক্ষা তা এসে গেছে। দরজা খুলে প্রবেশ করলেন ভার্সিটির অভিজ্ঞ ও সম্মানিত ডিসি মিস্টার সেহন। তার পাশে হেঁটে আসছে একজন লম্বা সুঠামদেহী তরুণ। এক মুহূর্তের জন্য সবাই তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য হলো। ইতিমধ্যে ডিসির সাথে এত হ্যান্ডসাম সমবয়সী একজন পুরুষ দেখে মেয়েরা গুনগুন করা শুরু করে দিয়েছে। এমনকি জিমিনও চোখ বড় বড় করে সেদিকে চোখ রেখে তের দিকে ঝুঁকে বলল, বোন ডিসি এটা কাকে সাথে করে আনছে? কি সুন্দর দেখতে, দেখ, হ্যান্ডসাম, ড্রেসিং, লম্বা, ফিট বডি, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ হিরো। মে তো পিছল গয়া রে। কিছুক্ষণ আগে ধাক্কা খেয়ে মুসা চলে যাওয়াতে বেঞ্চের উপর মাথা রেখে বড় বড় শ্বাস নিচ্ছিল। জিমিনের এমন অদ্ভুত কথা শুনে তে মাথা তুলে তাকাতেই আবারও তীব্র ধাক্কা খেল। আয় হায়, এই লোকের সাথেই একটু আগে ধাক্কা খেয়েছে তে। এবার একটু মস্তিষ্ক চাপ প্রয়োগ করলো। তৎক্ষণাৎ গতকালকের ঘটনা মনে পড়লো। এই তো সেই কেয়ারলেস পারসন যার জন্য সে রাস্তায় উষ্টা খেয়ে পড়েছিল। চোখ পিটপিট করে জাংকুককে দেখে চলেছে তে। এই লোক এখানে কি করছে? সকল স্টুডেন্টদের শান্ত হতে বলে মিস্টার সেহন গলায় সেই পরিচিত গম্ভীর্য রেখে বললেন, স্টুডেন্ট, এই মুহূর্তে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ইংরেজি বিভাগের নতুন প্রফেসর মিস্টার জিয়ন জাংকুক। অত্যন্ত মেধাবী একজন তরুণ শিক্ষক, যার গবেষণা ও অভিজ্ঞতা আগামী দিনে তোমাদের অনেকটা পথ দেখাবে বলে আমি নিশ্চিত। আজ থেকে উনি তোমাদের ক্লাস নেবে। কথা শেষ করে তিনি জাংকুকের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। মিস্টার জাংকুক, দিস ইজ ইউর ক্লাস এন্ড স্টুডেন্টস, প্লিজ টেক ইউর টাইম, বেস্ট অফ লাক। জাংকুক সম্মান প্রদর্শন করে মাথা নোয়ালো। এরপর সেহন প্রস্থান নিলে কয়েক পা এগিয়ে ক্লাসের সামনে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে জাংকুক বলল, আসসালামু আলাইকুম। সো স্টুডেন্টস, আমি জিয়ন জাংকুক। আজ থেকে আমাদের নিউ জার্নি শুরু। আই হোপ ইউ অল উইল কোঅপারেট মি, ওন্ট ইউ? পুরো ক্লাসের সবাই একসাথে বলে উঠল, শিওর স্যার। একমাত্র তেজ ছাড়া ক্লাসের সবাই অনেক হাসি মুখে উদ্গ্রীব হয়ে তাকিয়ে রয়েছে জাংকুকের মুখের দিকে। জিনিসটা খেয়াল করে বিরক্তির শ্বাস ফেলল জাংকুক। এসবে এখন একদমই পাত্তা দেওয়া যাবে না। সে যেই কাজে এসেছে সেই কাজের দিকেই ফোকাস দিতে হবে। এদিকে তবদা খেয়ে থাকা তের মনে যেন হঠাৎই ঝড় উঠল। লোকটি তার শিক্ষক। আচ্ছা, এই লোক যদি গতকালকের ঘটনা মনে রাখে তাহলে তো খারাপ ব্যবহারের জন্য ভালোই ব্যাগ পোহাতে হবে তাকে। জাংকুকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকা তের সাথে চোখাচোখি হতেই তে চমকে গিয়ে হাতের বই উঠিয়ে মুখ ঢেকে ফেলল। চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করলো প্রফেসরের অভিব্যক্তি। জাংকুক এক পলক তের দিকে তাকিয়ে আবারও সবার দিকে চোখ রাখলো। এরপর গম্ভীর সুরে বলল, যেহেতু আজ আমাদের প্রথম দিন, সো আমি বাকি টিচার্সদের মতো আজ আপনাদের ক্লাস নিচ্ছি না। চলুন আমরা পরিচিত পর্ব আগে শেষ করি। আপনারা একে একে খুব শর্টলি নিজেদের পরিচয় দিন। খুব খুশি হলো সব মেয়েরা, যে যত সুন্দর করে পারলো নিজেদের উপস্থাপন করলো। কেউ কেউ এমন মিষ্টি করে জাংকুকের দিকে তাকিয়ে পরিচয় দিল যেন বিয়ের আগে পাকা কথা হচ্ছে। এদিকে শাড়ি অনুযায়ী আর দুজনের পর তের পরিচয় দেওয়ার পালা। তের বুকের ভিতর ধুকপুকানি বেড়ে চলেছে। একে তো নিজের অজান্তেই প্রফেসরের সঙ্গে দুবার ধাক্কা খাওয়ার অদ্ভুত ইতিহাস,
তার উপর এখন সামনে দাঁড়িয়ে তাকে নিজের নাম বলতে হবে। চিনতে পেরে আবার গতকালকের জন্য অপমান করে কিনা। ভেতরে ভেতরে নিজেকে শান্ত রাখার প্রাণপণ চেষ্টা করছে তে, কিন্তু হাতের তালু ঘেমে উঠেছে, কণ্ঠ শুকিয়ে এসেছে। বড় করে শ্বাস নিল তে। জিমিন এবার পাশে কোনোই দিয়ে গুঁতো দিয়ে বলল, উঠতে দাঁড়াস না কেন, তোর পালা, বল বল। ধীরে ধীরে উঠে দাঁড়ালো তে, মাথা নিচু, গলা একটু কাঁপা, ঠোঁট ভিজিয়ে খুব নরমভাবে বলল, গুড মর্নিং স্যার, আমি কিমতেয়ং। কিমতেয়ং নামটা একবার বিড়বিড় করে উচ্চারণ করলো। এক মুহূর্ত চোখ থেকে নরম অথচ দৃঢ় গলায় বলল, ভেরি গুড, নামটা ইউনিক, থ্যাংক ইউ, সিট ডাউন। সময় না নিয়ে তে ধপ করে বসে পড়লো। পাশে বসা জিমিন মিষ্টি হেসে বলল, উফ, এত কিউটলি তো তুই নাম বললি, প্রফেসরও মুগ্ধ হয়েছে মনে হয়, নামটা পর্যন্ত রিপিট করলো। মাই গড, আমার নামটা কেন রিপিট করলো না? শিট, তুই নিশ্চিতভাবে স্যারের নোটিশে চলে এসেছিস রে তে। বিরক্ত হয়ে তে জিমিনের দিকে তাকালো। চুপ কর জিমিনার বাচ্চা, বেয়াদবি বেশি করিস না, এমনিতেই ভয় বুক কাঁপছে আমার। পরিচিত পর্ব চললেও জাঙ্কুকের ঠোঁটে হঠাৎই এক রহস্যময় হাসি ফুটে উঠল। সবাই যখন নিজেদের পরিচয় দিচ্ছে সে যেন শুনছেই না। ঠোঁটে আবারও হালকা হাসি এঁকে গেল। তাহলে কি সে আগে থেকেই কোনো পরিকল্পনা করে এখানে এসেছে, নাকি সবই কেবল কাকতালীয়? রাস্তা ছাড়ো কাই, চেঁচিয়ে মানুষ জড়ো করতে বাধ্য করবে না বলে দিলাম। রোদে তের চোখ দিয়ে আগুন ঝরছে। ভার্সিটি শেষ হওয়ার পর কাই তের রাস্তা আটকে দাঁড়িয়েছিল। তার প্রশ্ন, কেন তে তার সাথে ব্রেকআপ করলো। এদিকে জিমিনও হুট করে কাইকে এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে থেকে বলল, কি হয়েছে রে তে? জিমিনের কথার জবাব না দিয়েই তে কায়ের দিকে দ্বিগুণ রোদে তাকিয়ে বলল, তোমার মতো কাপুরুষের দিকে তাকাতেও ঘৃণা হচ্ছে আমার কাই। আমি ভদ্রভাবে বলছি, রাস্তা ছাড়ো, ডিস্টার্ব করো না আমায়। কালো রঙের জ্যাকেট পরা কাই সানগ্লাস খুলে বাঁকা হেসে ক্ষুব্ধ হয়ে বলল, এই তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমি কি খুব বেশি কিছু চেয়েছিলাম সামান্য একটু কারণে? মুখের কথা কেড়ে নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠল তে। সামান্য? লাইক সিরিয়াসলি এটা সামান্য কিছু ছিল? তুমি আমাকে রুম ডেটের প্রস্তাব দিয়ে বলছো এটা সামান্য কিছু? হোয়াট দ্য হেল আই ওয়াজ ডুইং? ভুলটা আমারই যে তোমার মতো নোংরা মন মানসিকতার ছেলের সাথে রিলেশনে গিয়েছিলাম আমি। পুরো ঘটনা বুঝতে পেরে এবার জিমিনও চোখে আগুন নিয়ে বলে উঠল, আমি জানতাম তুই এই টাইপের ছেলে, এই কারণেই তাকে সতর্ক করেছিলাম। বেয়াদব ছেলে, লজ্জা করে না? আবার রাস্তা আটকে বড় বড় গলায় কথা বলছিস। তে জিমিনকে চুপ থাকতে বলল। এমনিতেই কাই তাদের ভার্সিটির সিনিয়র, খুব একটা ঝামেলা করলে তাদেরই ক্ষতি। কাই আর নিতে পারল না। সে এবার নিজের আসল রূপ বের করে খাবা মেরে চেপে ধরলো তের হাত। হিংস্র চাহনি দিয়ে দাঁত কিরমির করে বলতে থাকলো, এই মেয়ে নিজেকে কি মনে করিস? হ্যাঁ, আরে তোর মতো হাজারটা মেয়ে আমি আমার বিছানায় নিতে পারি, বেশি দাঁড়াক দেখাবি না আমাকে। রূপের খুব অহংকার না? এমন অবস্থা করবো না যে কুকুরও ফিরে তাকাবে না। তের হাত কায়ের মুখের একদম কাছাকাছি এসে থেমে যায়। সে চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়, নিজের রাগটা কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা করছে। তুমি যদি আমার হাতটা এখনই না ছাড়ো তাহলে আমি চেঁচিয়ে পুরো ক্যাম্পাস জড়ো করতে বাধ্য হব। তারপরও কাই হাত ছাড়লো না, বরং আরো শক্ত করে চেপে ধরলো। হঠাৎই পেছন থেকে একটা ঠান্ডা অথচ গম্ভীর গলা শোনা গেল, হাতটা ছাড়ুন মিস্টার কাই। খানিক পরিচিত সুরে তে ঘুরে তাকালো, দেখলো জিয়ন জাঙ্কুক দাঁড়িয়ে আছে, তার কাঁধে ব্যাগ ঝুলানো, চোখে ঠান্ডা অথচ ভয়ানক রাগ। তার কণ্ঠে কোনো উচ্চস্বরতা নেই, কিন্তু এতটাই দৃঢ়তা যে মুহূর্তে চারপাশ নিস্তব্ধ হয়ে যাচ্ছে। তাই জাঙ্কুককে সকালেই দেখেছে, তাই নিউ প্রফেসরকে দেখে সে একটু থতমত খেয়ে বলল, স্যার এটা আসলে আমাদের প্রাইভেট ব্যাপার। আমাকে প্রাইভেসি শেখাবেন না কাই। ভার্সিটি একটা পাবলিক প্লেস, পাবলিক প্লেসে একটা জুনিয়র মেয়ের হাত চেপে ধরার লাইসেন্স আপনাকে কে দিয়েছে? আর আপনি এখন ক্রাইম করছেন। চাইলে এখনই ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য নাম পাঠাতে পারি ডিন অফিসে। ধীরে ধীরে তে কায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসছে, কিন্তু চারপাশে জমে যাওয়া ছাত্রছাত্রীদের ভিড় আর জাঙ্কুকের তীক্ষ্ণ চোখ দেখে সে শেষ পর্যন্ত কিছু না বলেই জ্যাকেটটা ঠিক করে দ্রুত চলে গেল। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। জাঙ্কুক এবার নরম গলায় বলল, আপনি ঠিক আছেন? তে শুধু মাথা নাড়ালো। জাঙ্কুকের চোখে এবার অন্য এক ভাব দেখা গেল। মাথা খানিক নামিয়ে খুব নিচু গলায় বলল,
একটু দেখে শুনে মানুষ নির্বাচন করবেন মিস থিউ। বিশেষ করে এসব ক্ষেত্রে এমন হেলা করলে লাইফের আসল মজাটাই পাবেন না। শুধু শুধু এমন ডাস্টবিনের সাথে সময় নষ্ট করে কেন নিজের অনুভূতি হারাচ্ছেন? সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শিখুন, নইলে প্রেম ভালোবাসার আসল অর্থ বুঝতে পারবেন না। জাংকুকের কথাগুলো খুব নিচু গলায় বলা হলেও তের কানে ঠিকই বাজলো। চুট কাঁপলো তার, কিন্তু কিছু বলল না। বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না জিন। জাংকুক তার দিকে তাকালো না, শুধু ব্যাগ একটু ঠিক করলো আর ধীরে সুস্থে প্রস্থান নিল। তে মাথা নাড়ালো ধীরে, রাগে দুঃখে খুব কান্না পাচ্ছে তার। ফলের দোকানের সামনে লোক গিজ গিজ করছে। জিমিন এসেছে ফল কিনতে। প্রতিবার তে জিমিন একসাথে আসলেও আসতে আসেনি, তাই জিমিন নিজে এসেছে। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফল কিনতে পারলো সে। গরমে কষ্টে তার মুখটা কুঁচকে আছে। এমনিতেই এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ফল কিনে সে হাঁপিয়ে উঠেছে। এর অনুপস্থিতি তাকে খানিকটা অস্থির করে তুলছে। মেয়েটার যে কি হলো, কায়ের বিষয়টা নিয়ে বেশি চিন্তা করছে বোধহয়। তবে এমনটা হলে জিমিন তের কানের নিচে দুটো জুতোর বাড়ি মারবে। কেনতে ওই হারামির মতো ছেলের জন্য কষ্ট পেতে যাবে? এসব একদমই মেনে নেবে না জিমিন। কায়ের 14 গোষ্ঠী উদ্ধার করে বিড়বিড় করে গালি দিতে দিতে হাঁটতে থাকা জিমিন হঠাৎই কোনো কিছুর সাথে জোরে সোরে একটা ধাক্কা খেলো। তৎক্ষণাৎ তার হাতে ধরা ফলের ব্যাগটা ছিটকে পড়ে গেল রাস্তায়। এমনিতেই এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে ফলগুলো কিনেছিল সে, তার উপর এভাবে কষ্টের কেনা ফলগুলোকে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে মাথায় রক্ত চড়ে গেল তার। হঠাৎই উত্তেজনায় চিৎকার করে উঠল সে। এই, আপনি চোখে দেখেন না? সামনের লোকটা ফোনে কথা বলছিল। আকস্মিক ঘটনায় সেও পুরো অপ্রস্তুত। তবে সোজা হয়ে ধীরে ধীরে মাথা উঠিয়ে জিমিনকে দেখেই মানুষটা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। লোকটার উচ্চতা লম্বা, গাছ সমসমে চেহারা, কালো টি শার্ট আর ডেনিমের জিন্স পরে এক ধরনের গম্ভীরতা নিয়ে দাঁড়িয়ে আছে। তবে চোখে অন্য কিছু স্পষ্ট। জিমিনকে দেখে সে খুব শান্ত গলায় বলল, দেখেছিলাম, কিন্তু আপনি হঠাৎ ঘুরে দাঁড়ালেন। সরি, আমি বুঝতে পারিনি। ফলগুলো কুড়িয়ে দিয়েছি। জিমিনের রাগ দ্বিগুণ হলো। ফল কুড়িয়ে দিবেন মানে? আরে আপেলগুলো তো ধুলাই গড়াগড়ি খাচ্ছে। সুগা ঝুঁকে একে একে ফলগুলো তুলে একটা পরিষ্কার কাগজে মুছে দিতে দিতে বলল, আরে সুন্দরী রমণী, এত হাইপার হলে চলবে? ফলগুলো ধুয়ে নিলেই খাওয়া যাবে, বুঝলেন? ভুল করে এমন হয়েছে। ইট ওয়াজ এ অ্যাক্সিডেন্ট। আমি ইচ্ছে করে করেছি বলুন? সুগার কথার ভাব ভঙ্গি দেখে ভ্রু কুঁচকে তাকালো জিমিন। ছেলেটা কি তার সাথে ফ্লার্ট করছে? সুগা সব ফল আগের মতো ব্যাগে ঢুকিয়ে বলল, নিন, ফলগুলো ফেলে দিবেন না, আমি পরিষ্কার করে দিয়েছি। জিমিন বিরক্তি নিয়ে ফলগুলো চেক করতে থাকলো। সুগা একটু থেমে জিমিনের দিকে তাকালো। মেয়েটার গালের পাশে ঘাম জমে চিকচিক করছে, কপাল ভাঁজ করে রেগে আছে। তবুও কি এক অদ্ভুত সুন্দর লাগছে তাকিয়ে থাকতে। সে আবারও হালকা হেসে বলল, রাগের মাঝে আপনাকে দারুণ মানায়। জানেন, আপনার রাগে কিউট একটা ব্যাপার আছে। এই যে নাক ফুলিয়ে কথা বলছেন, একেবারে শুদ্ধ কিউটনেস ওভারলোড। জিমিন এবার সত্যি রেগে গিয়ে বলল, আজব মানুষ তো, আপনি কি আমার সাথে ফ্লার্ট করছেন? লজ্জা করে না? সুগা কাঁধ ঝাঁকিয়ে খুব গম্ভীর মুখে বলল, একদমই না। আমি তো এত সহজে কারোর প্রতি দুর্বল হই না, কিন্তু আপনি একটু ব্যতিক্রম মনে হচ্ছে। আর তাছাড়া আমি বিশ্বাস করি, প্রথম দেখায় মুগ্ধ হওয়া মানে প্রেম নয়। প্রেম হতে হলে আরো দুবার দেখা হওয়া প্রয়োজন। তবে আজকের এই ধাক্কাটা মনে থেকে যাবে, এটা নিশ্চিত। বলে চোখ মারলো। জিমিন অস্বস্তি নিয়ে বলল, আপনি তো খুব বাজে ধরনের মানুষ। বলে ফলের ব্যাগ শক্ত করে ধরলো। তারপর রেগে রেগে হাঁটতে শুরু করলো সে। সুগা পেছনে দাঁড়িয়ে হাসলো। নামটা জানতে পারলাম না, তবু মিস ফলওয়ালি, দেখা হবে আবার, আমার মন বলছে। জিমিন অসুস্থ হওয়ায় আজ একাই ভার্সিটিতে এসেছে। ক্লাসে একা বসে বই পড়ছিল সে। ক্লাস শেষ হতে তখনও 20 মিনিট বাকি। ঠিক তখনই শুরু হলো ভয়ানক আবহাওয়ার পালাবদল। আকাশ মুহূর্তেই ধূসর থেকে কালো হয়ে গেল। একসাথে ঝাঁপিয়ে পড়লো বৃষ্টি। বিদ্যুতের ঝলক আর মেঘের গর্জনে চারপাশ অন্ধকার ঝাপসা হয়ে গেল। মেঘের তীব্র গর্জনের সাথে ঝোড়ো হাওয়ায় এমন বৃষ্টি আসবে কেউ কল্পনাও করেনি। এমন হঠাৎ বৃষ্টিতে শিক্ষার্থীরা ছুটি পেয়ে হুড়োহুড়ি করে বেরিয়ে গেল। কেউ ছাতা খুঁজে দৌড়াচ্ছে, কেউ ব্যাগ দিয়ে মাথা ঢাকছে। কিন্তু তার সমস্যা একটাই, একটু ভিজলেই তার জ্বর আসবে। তার উপর হোস্টেলের পথ এতক্ষণ ডুবে গেছে হাঁটুর পানিতে।
তাই অসহায় চোখে সে তাকিয়ে রইল বাইরের দিকে। ঠিক তখনই কাজ শেষে বের হওয়া জাংকুক গেট পার হতে গিয়ে করিডোরে দাঁড়িয়ে থাকা থেকে দেখতে পেল। কিছুক্ষণ ভেবে গাড়ি ঘুরিয়ে আনলো তার দিকে। গাড়ির শব্দে চমকে তাকালো তে, তবে ভীষণ রকম বিষম খেলো জাংকুক গাড়ির ভেতর থেকে তাকে গাড়িতে উঠতে বলাতে। একটা শুকনো ঢোক গিলে এগিয়ে গিয়ে তে বলল, স্যার আমি বৃষ্টি কমলে নিজেই যেতে পারবো, সমস্যা নেই। জাংকুক ভ্রু কুঁচকে তাকিয়ে হুমকি দিয়ে বলল, মিস থেয়ং গাড়িতে উঠবেন কি না? জাংকুকের ধমকে তে চমকে উঠল। জাংকুক তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে, যেন তে অবাধ্য হলে গাড়ি থেকে নেমে জোর করে তুলে বসাবে তেকে। তে ভীষণ হতাশ। বৃষ্টি ভেজা মৌসুমে তাকে প্রফেসর জিয়ন জাংকুকের গাড়িতে উঠতে হবে। এই খবর যদি ভার্সিটির সিনিয়র আপুরা শুনে তবে র্যাগিং খাওয়ার বেশ সম্ভাবনা রয়েছে, কারণ আজই তে খবর পেয়েছে থার্ড ইয়ারের আপুরা চরম লেভেলের ক্রাশ খেয়েছে জাংকুকের ওপর। সব মিলিয়ে তে দুটানায় পড়ে গেছে। সামনে একটা এক্সাম হবে আপনাদের, তাই না? সেই এক্সামে আপনি বোধহয় ইংলিশে বড়সড় একটা ডাব্বা মারবেন মিস থেয়ং। জাংকুকের ঠান্ডা কণ্ঠের কথাটা শুনে চমকে উঠল তে। তার তীক্ষ্ণ দৃষ্টি আর কথার ভেতরে ব্যঙ্গ যেন একদম মাঝখানে কেটে বসেছে তের আত্মসম্মানে। জাংকুক তাকে এক্সামে ডাব্বা দেওয়ার হুমকি দিল। সে কি, এমন হলে তো মহাবিপদ। না মানে আমি আসলে, গলা শুকিয়ে এলো তের। বৃষ্টির ছাদ ভেজা চুল গালের পাশে লেপটে গেছে। জাংকুক গাড়ির দরজা খোলা রেখে বসে আছে ড্রাইভিং সিটে। তে আর কিছু না ভেবেই বাধ্য হয়ে ধীরে ধীরে গাড়ির দিকে পা বাড়ালো। দরজা ধরে গাড়িতে উঠতে না উঠতেই জাংকুক সত্যি দরজাটা বন্ধ করে দিল নিজের হাতে। তারপর গাড়ি চলতে শুরু করলো। বাইরে তখনও অঝোর ধারার বৃষ্টি পড়ে চলেছে, আর ভেতরে একটা নিঃশব্দ উত্তেজনা, যার জন্ম দিয়েছে একটি ডাকনাম, কিম তেয়ং। গাড়ি চলেছে আপন গতিতে। বাইরে এখনো প্রচুর বৃষ্টি। গাড়ির ভেতরে সব চুপচাপ। জাংকুকের মুখ থমথমে, চোখ দুটো সামনের রাস্তার দিকে নিবদ্ধ, কিন্তু তার মন যেন অন্য কোথাও। তার ঠোঁটের কোণায় হালকা চাপা একটি রেখা। আর তে, সে এখনো জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। সে ভাবছে, ভীষণ ভাবে ভাবছে। ঠোঁটে তর্জনী ঠেকিয়ে বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা ছেদ ঘটিয়ে তড়াক করে ড্রাইভিং এ মনোযোগে জাংকুকের দিকে তাকালো। চোখের মনি জাংকুকের মুখমণ্ডল থেকে নেমে বুকের কাছে গিয়ে ঠেকলো। তে খুব মনোযোগ দিয়ে শার্টের জড়ানো জাংকুকের চওড়া বুকের দিকে তাকিয়ে আছে। উপরের বোতাম দুটো খোলা থাকলেও তে কেন যেন আফসোস করলো আরো দু তিনটি বোতাম খোলা নেই কেন। থাকলে বেশ ভালো হতো। কি দেখছেন মিস থেয়ং, কিছু খুঁজছেন কি? জাংকুকের কথায় হুঁশ ফিরে আসলো তের। তড়ি গতিতে সে চোখ সরিয়ে সামনে তাকালো। ইস, জাংকুক মনে হয় বিষয়টা খেয়াল করেছে। তে ভেবাচেকা খেয়ে দুদিকে মাথা নাড়ালো। না তো কিছু না, বাঁকা হাসলো জাংকুক। গুড, কিছু না খোঁজাই উত্তম। এবার তে কৌতূহল দমাতে না পেরে মিনমিন করে বলে উঠল, আচ্ছা স্যার, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে? আমি কি চিনি আপনাকে? জাংকুক তৎক্ষণাৎ গাড়িটা কষে ব্রেক করলো। অপ্রস্তুত থাকা চমকে গেল তে। জাংকুক স্টিয়ারিং এ ডান হাতের কোণে রেখে হেলান দিয়ে বলে উঠল, আপনি আমায় চেনেন কিনা তা আমি কিভাবে বলবো মিস থেয়ং? এ কেমন আজগুবি কথাবার্তা। আর আমাদের আগে দেখা হয়েছে বলে তো আমার মনে পড়ছে না। জাস্ট একবার রাস্তায় উষ্টা খেয়ে পড়েছিলেন তখন, আবার সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছলে গিয়েছিলেন তখন, আর ক্লাসের সময়। এছাড়া আর কখনো দেখা হয়নি আমার জানা মতে। ঠোঁট ভিজিয়ে মাথা নাড়ালো তে। জাংকুক সন্দেহ কণ্ঠে শোধালো, কেন, আমাকে কি চেনা চেনা লাগছে? এবার তে নড়ে চড়ে বসে বেশ আগ্রহের সাথে বলল, জি স্যার, একটু চেনা চেনা লাগছে, কাছ থেকে আরো বেশি। কোথাও যেন দেখেছি আপনাকে, কিন্তু মনে পড়ছে না কিছুতেই। জাংকুক বাঁকা হেসে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। বৃষ্টির বেগ সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। আজ বোধহয় সারা রাতে বৃষ্টি হবে। তবে খারাপ আবহাওয়া হলেও এই আবহাওয়ায় স্নিগ্ধ মনে হলো জাংকুকের। আপনার বৃষ্টি পছন্দ মিস তে? হঠাৎ করে প্রশ্নে চমকে গেল তে। নিজেকে সামলিয়ে কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে ঝড়ো আবহাওয়া দেখে মিষ্টি হেসে বলল, খুব বেশি পছন্দ। ভিজতে ভালো লাগে? এবার মাথা নামিয়ে মিনমিন করে তে বলল, আসলে জি, মাঝে মাঝে খুব ভালো লাগে। তাহলে এখন ভিজছেন না কেন?
ব্রুকুসকে প্রশ্নটা করে সরু চোখে তাকালো তের দিকে। তে রীতিমতো অবাক হয়ে বলল, এখন? জাঙ্কুক কিছু না বলে গুনগুন করে গেয়ে উঠল। তৎক্ষণাৎ আকাশে বাজ পড়ার সাথে সাথে বড়সড় বাজ পড়ল তের মাথায়। জাঙ্কুকের গুনগুন করে গাওয়া গানটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই তে চমকে গিয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। আর এমন হতবাক দৃষ্টি দেখে জাঙ্কুক ভ্রু উঁচিয়ে জানতে চাইল কি হয়েছে। তে এবার তড়িঘড়ি করে দুদিকে মাথা নাড়িয়ে বলল, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে স্যার, জিমিন খুব অসুস্থ। আমাকে একটু কষ্ট করে দ্রুত হোস্টেলে রেখে আসলে খুব উপকৃত হতাম। জাঙ্কুক এবার নির্বিকার ভঙ্গিতে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে উঠল, ওকে নো প্রবলেম, লেটস গো। তবে একটা কথা কি জানেন মিস থেম? ঢোক গিলেতে জানতে চাইল কি। জাঙ্কুক অন্যমনস্ক হয়ে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি রেখা টেনে বলল, আই হেট দিস রেইনিং। বৃষ্টি পছন্দ নয় আমার, কারণ এই বৃষ্টিতেই আমি আমার প্রিয় অনেক জিনিস হারিয়েছি। আর এমন ভাবে হারিয়েছি যে। কপাল কুঁচকে তাকিয়ে থাকা তের দিকে চোখ রেখে বাকি কথাটা শেষ করে বলল, এমন ভাবে হারিয়েছি যে ফিরে পেতে বেশ বেগ পোহাতে হবে। তবে ফিরে তো পাবোই, না পেরে ছিনিয়ে নিয়ে যাব। জাঙ্কুকের সাথে তের দেখা হওয়াটা মোটেও কাকতালীয় বা অনিচ্ছাকৃত ছিল না। সেই দিন তে জাঙ্কুকের গাড়ির সামনেও পড়েনি, বরং জাঙ্কুক তেকে গাড়ি দিয়ে ফলো করছিল। আর হুট করে তে পথ পাল্টে ঘুরে যাওয়ায় জাঙ্কুক গাড়ির কন্ট্রোল হারিয়ে ধাক্কা মেরে দেয় তেকে। এতে জাঙ্কুক ভয়াবহ ভয় পেলেও ভাব ধরেছিল যে সে তেকে চেনেও না। এমনকি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করার জন্য জাঙ্কুকের বাবার কেরামতি। ইচ্ছে করেই এই ইউনিভার্সিটিতে এসেছে জাঙ্কুক। এসব জানার সাথে সাথে তে বিবাহিত জানার পর চূড়ান্ত পর্যায়ে অবাক হয়ে গেল বেচারি জিমিন। হা করে সে তাকিয়ে থাকলো জাঙ্কুকের দিকে। একটু আগেই জিমিন থেকে ক্যান্টিনে রেখে লাইব্রেরিতে এসেছে, কারণ মোমো নামের এক ক্লাসমেট তাকে জানিয়েছে যে প্রফেসর জিমিনকে লাইব্রেরিতে আসতে বলেছে। আপনার বান্ধবীর স্মৃতি নেই মিস জিমিন, হয়তো এটা আপনিও জানেন। জিমিন এক পর্যায়ে তৎক্ষণাৎ মাথা নেড়ে জবাব দিল, জি স্যার, আমি আজ করতে পেরেছিলাম। মাঝরাতে মাঝে মাঝে মাথা ব্যথা চেঁচিয়ে ওঠে আর বলে যে কিছুই মনে করতে পারছি না। জাঙ্কুক এবার মাথা নেড়ে বলল, এখন কথা হলো আমার আপনার সাহায্য দরকার। আপনি একটু সহযোগিতা করলেই আমি খুব তাড়াতাড়ি নিজের বউটাকে নিয়ে ফিরে যেতে পারতাম। জিমিনের চোখ এখনো বিস্ময়ে টনটন করছে, মাথায় যেন শব্দ হয়ে ঘুরছে একটাই বাক্য, তে তাহলে প্রফেসর জাঙ্কুকের বউ। স্যার, তে আপনার মানে সত্যি আপনার বউ? জাঙ্কুক চোখ তুলে স্থির দৃষ্টিতে তাকালো জিমিনের দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, বিয়েটা হয়েছে 5 বছর আগে। কানাডায় পাশাপাশি থাকতেন আমার বাবা কিম নামচুন আর তের বাবা বুকাম। দুই পরিবারের বন্ধুত্ব থেকে হঠাৎ করে আমার সঙ্গে বুকাম আঙ্কেলের বড় মেয়ের তের সাথে বিয়ে হয়ে যায়। তখন আমার বয়স 22 আর তের মাত্র 15। প্রথমে আমি যখন বুঝতে পারি যে আমার বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে একটা বাচ্চা মেয়ের সাথে, তাও আবার সে হলো তে, তখন আমার মাথা খারাপ হয়ে যায়। এর জন্য কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাই আমি। তারপর কোনো একটা কারণে তের বাবা মা ডিভোর্স হয়ে যায়। তার কিছুদিন পর বুকাম আঙ্কেল মেয়েকে নিয়ে দেশে চলে যান। তারপর হঠাৎ খবর এলো ভয়ানক অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্ট বুকাম আঙ্কেল প্যারালাইজড হয়ে যান। তে বেঁচে গেলেও কিছু স্মৃতি হারিয়েছে। কোনো কারণ ছাড়া সেদিন আমার প্যানিক অ্যাটাক হলো। না, আমি ওই মেয়েটার জন্য কষ্ট পাইনি, আমি ভয় পেয়েছি আমার বিয়ে করা বউয়ের জন্য। জিমিন মনোযোগ দিয়ে একটানা কথাগুলো শুনছিল। কিছুক্ষণ পর সে নিঃশ্বাস নিয়ে বলল, স্যার, এখন আপনি চান আমি কি করব? জাঙ্কুক একটু ঝুঁকে এলো টেবিলের ওপর, কণ্ঠটা নিচু কিন্তু গভীর করে বলল, আপনি শুধু ওর পাশে থাকবেন, ওর প্রতিটা আচরণ আমাকে জানাবেন। আমি শুধু ওকে আবার ফিরে পেতে চাই, কিন্তু জোর করে নয়। ওর মনের ভেতরে যে শূন্যতা তৈরি হয়েছে সেটা আমি ধীরে ধীরে ভরাতে চাই, নিজের পরিচয় ছাড়াই। এরপর কেটে গেল অনেক দিন। জাঙ্কুক আর তের ঘনিষ্ঠতা, একসাথে গাড়িতে বাড়ি ফেরা, এসব কিছুতেই মেনে নিতে পারছিল না ভার্সিটির সিনিয়ররা। একদিন ক্যান্টিনে বসে তে আর জিমিন খাচ্ছিল। হঠাৎই জিমিন বলে উঠল, এই শুনতে, কালকে অডিটোরিয়ামে যাস তো, লিসা আপু তোকে ডেকেছে। অবাক হয়ে তে বলল,
আমাকে কেন ডেকেছে? ওখানে আবার কি কাজ? আরে ভাই, আমি কিভাবে জানবো? তবে লিসা আপু বলেছে সামনে যে প্রোগ্রাম হওয়ার কথা সেখানে একজন অতিথি আসবে, ওটা ডেকোরেশনের হেল্প লাগবে। এবার তের মনে পড়লো, সে ঠোঁট গোল করে বলল, ওহো, মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে তুই একাই বাড়ি চলে যাস, আমি কাজ শেষ করে ফিরবো। জিমিন মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক আছে, সাবধানে ফিরিস। আমার তো এসব একদমই ভালো লাগে না, আমি বরং গিয়ে ঘুম দেব। স্যার, আমার মনে হচ্ছে ওরা ম্যাম আর আপনার খোঁজ পেয়ে গেছে। কিম নামজু স্যার বলল আপনাকে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে এবং সাবধানে থাকতে। অ্যাসিস্ট্যান্ট সোবিনের কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই হাতের গরম কফির কাপটা ঠাস করে টেবিলে নামিয়ে রাখলো জাংকুক। চিন্তার ভাঁজ স্পষ্ট ফুটে উঠল কপালে। সোবিন, তুমি এই মুহূর্তে থেকে তুলে আনো, আমি আর দেরি করব না। ওকে প্রথমে বলবে আপনার ভার্সিটির জাংকুক স্যার ডেকেছে। যদি প্রফেসরের ডাকে সুন্দর মতো না আসে তাহলে ফর্মুলা 5 ইউজ করবে। বেচারা সোবিন ঢুক গিলে মিনমিন করে জানতে চাইল, ফর্মুলা 5টা আবার কি স্যার? জাংকুক বাঁকা হেসে বলল, বলো বোঝাও। ক্লোরোফর্ম ঢালু, হাত মুখ বাঁধো, গাড়িতে তুলো, জাস্ট সতর্ক থাকতে হবে, পাখির ছানা যেন আঘাত না পায়। ইটস কল্ড ফর্মুলা 5। সোবিনের চুয়াল ঝুলে পড়ল, সে বলল, ইয়েস স্যার। ল্যাপটপে কিছু কাজ করছিল জাংকুক, হঠাৎ করে তার ফোনটা বেজে উঠল। জাংকুক কানে ফোন নিতেই সোবিন বলে উঠল, স্যার এখানে তো ম্যাম বা ম্যামের বান্ধবী কেউই নেই, বাড়িটা একদম ফাঁকা। সিকিউরিটি গার্ড বলল ম্যাম ভার্সিটিতে গেছে, আর ওনার বের হওয়ার সাথে সাথে ওনার বান্ধবীও বের হয়ে গিয়েছে। জাংকুক চোখ শুরু করে ভাবল, এখন এই সময়ে ভার্সিটিতে কিসের কাজ? চোখ বলছে মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই মনে পড়ে গেল ফেস্টিভ্যালের ডেকোরেশনের কথা। কিন্তু ফার্স্ট ইয়ারের তো কোনো কাজ নেই আজকে, তাহলে তে কেন গেল ওখানে? এই যে আমাদের রাজকুমারী তে, এই তো এলে তড়িঘড়ি করে। আমি ডাকলে তো কখনোই আসতে না, কিন্তু লিসার ডাকে তো কেউ অবহেলা করে না, তাই না? কাদের ব্যাগটা শক্ত করে ধরল তে, তারপর ধীরে গলায় বলল, আপু, লিসা আপু কোথায়? উনি ডেকেছেন বলেই এসেছি। জেনি চোখ টিপে এসে বলল, তা তো জানি, যদিও লিসা এখানে নেই, কিন্তু আমরা আছি, তাতেও তো অনেক কিছু হয়ে যায়, তাই না? আশেপাশের মেয়েরা হাসি দিয়ে ঘিরে ধরল তেকে। কেউ তার হাঁটুর দিকে পানির বোতল ছুঁড়ে দিল হালকা করে, কেউ বা মোবাইল দিয়ে তার মুখের কাছে এসে বলল, কিছু বলো না প্লিজ, ক্যামেরায় একটু তোমার ভয় পাওয়া মুখটা দেখাতে চাই। তের চোখে তখন লজ্জা, ভয় আর হতাশা মিশ্র অনুভূতি। হঠাৎই নিঃশব্দ হয়ে যায় সে, চারপাশের শব্দমালায়। পরিকল্পনা অনুযায়ী জ্যানির ঠোঁটের বাঁকা হাসিটা এবার আরো গভীর হয়ে ওঠে। সে এক পা এগিয়ে এসে তের মুখের ঠিক সামনে দাঁড়িয়ে বলে, শুনোতে, আমি খবর পেয়েছি আজকাল নাকি তুমি জাংকুক স্যারের বেশ প্রিয় স্টুডেন্ট হয়ে উঠেছো। স্যারের প্রিয় হয়ে ওঠার খুব ইচ্ছে, তাই না? ক্লাসে তো তোমার প্রশংসা করে মুখে ফেনা তুলে ফেলেন তিনি। আমরা যারা এই ইউনিভার্সিটিতে 3 বছর ধরে পড়ে আছি, এত সুন্দরী হয়েও আছি যারা, তাদের দেখেও না। এবার তে ভয় পাচ্ছে, জিমিন নেই এখন, কি করবে সে? হাত পা ঠান্ডা হয়ে গেছে। জ্যানিতের জমে যাওয়া মুখ দেখে হঠাৎ মুখ ঘুরিয়ে রোজকে বলল, রোজ, ওই বোতলটা দে তো। রোজ ব্যাগ থেকে একটি ছোট হালকা গ্লাস বোতল বের করলো। বোতলের গায়ে লেবেল নেই, তবে গন্ধটা তীব্র। স্পষ্ট বুঝতে অসুবিধা হলো না সেটা অ্যালকোহল। এবার পিছিয়ে যেতে চাইলো। আপু প্লিজ, আমি এসব আমি করিনি, এটা ঠিক না, আমি অ্যালকোহল কখনো খাইনি বলেই কান্না করে দিল। জ্যানি হেসে উঠল। একে জোর করে বসিয়ে ফেলা হলো নিচে। তে চিৎকার করতেও পারলো না, শুধু কাঁদো কাঁদো সুরে নানা করতে থাকলো। জ্যানি তার চিবুকটা ধরে গ্লাসটা ঠুঁটে চেপে ধরলো। তে মাথা নাড়ছিল, কান্নায় কাঁদছিল, কিন্তু হঠাৎ বোতল থেকে এক চমকের মতো ঢেলে দেওয়া হলো তরলটা তার মুখে। কিছুটা ঢুকলো, কিছুটা সে গিলেও ফেললো ভয়ে, বাকি কিছু গড়িয়ে পড়লো গালে, জামায়। গন্ধে তের গা গুলিয়ে উঠল, চোখ চলে গেল। সে কাঁপতে কাঁপতে বলল,
আমার খুব অসুস্থ লাগছে আপু, শরীর খারাপ লাগছে, প্লিজ দিও না। কেউ পাত্তা দিল না। জেনি সেই সময় মুখ ঘুরিয়ে ফিস ফিস করে বলল, এটা তো শুধু মনে রেখো, জাংকুক স্যারের থেকে দূরে থাকবে। হি ইজ মাই প্রপার্টি। আর তুমি যদি ওর কাছে যাওয়ার চেষ্টা করো, আমি শুধু মত নয়, তোমার ভিডিওটা ছড়িয়ে দেব সবার মাঝে। চারপাশে হাসি ছড়ালো, বিষাক্ত হাসি, আর তের ভেতরটা গড়িয়ে গেল। একটু একটু করে বড় সড়ো সেই অ্যালকোহলের বোতলটা শেষ হয়ে গেল। পুরো তরলটাই চলে গেল তের পেটে। প্রথমে মাথাটা একটু ঘোরালো, তারপর চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে এলো। চলো গার্লস, আমাদের কাজ শেষ। ওকে রাস্তার ভিক্ষুকের মতো যেখানে খুশি পড়ে থাকতে দাও। কোনো দয়াবান মানুষ দেখলে ঠিকই বাড়িতে পৌঁছে দেবে। বলে ডেকে তারা হেলে দুলে টানতে টানতে নিয়ে এলো ভার্সিটির পাশের নির্জন এক রাস্তার ধারে, সেখানে রাতে খুব একটা কেউ আসেও না। রাস্তার ধারে পচা পাতার গন্ধ, দূরে কুকুর ডাকছে। তারা ওকে সেখানে বসিয়ে দিল, তারপর চলে গেল। তের তখন আধা আধা জ্ঞানহীন, চোখের পাতা বারবার নামছে, মাথাটা পাশের দেওয়ালে ঠেকেছে, মুখ থেকে অস্পষ্ট শব্দ বের হচ্ছে, আমাকে রেখে যেও না প্লিজ। জানি একবার শেষবারের মতো পেছনে তাকিয়ে বাঁকা হেসে চলে গেল। চারপাশে নীরবতা নেমে এলো। শুধু রাস্তার বাতির নিচে পড়ে থাকা একা নেশাগ্রস্ত কাঁপতে থাকাতে অস্পষ্টভাবে শ্বাস নিচ্ছে, শরীর জড়সড় করে গুটিয়ে যাচ্ছে। পেছন থেকে হঠাৎই কুকুরের ডাক ভেসে এলো। রাত গভীর হতে শুরু করলো কিছুটা। গাড়ির গতি বাড়ালো জাংকুক। রাত অনেকটা পেরিয়ে গেছে। ইউনিভার্সিটির গেটের সামনে পৌঁছে গাড়ি থামালো। তারপর গার্ডকে টেট ছবি দেখিয়ে বলল, আজ তো ফার্স্ট ইয়ারের কোনো ফেস্ট ছিল না, তাহলে থেয়ং মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কেন এসেছে এখানে? গার্ড কিছুটা নার্ভাস হয়ে বলল, স্যার আমি তো জানি না, উনি সন্ধ্যার নাগাদ এসেছিলেন, তারপর কয়েকজন সিনিয়র আপুর সঙ্গে ক্যান্টিনের দিকে গিয়েছিলেন, অডিটোরিয়ামে কাজ করছিলেন, তারপর আর দেখিনি উনাকে। জাংকুকের চোখের পাতা থেমে রইল। ভেতরে কোনো অশনির সংকেত ভেসে বেড়াচ্ছে। সে সোজা হেঁটে ডেকোরেশনের রুমে গেল। ক্যান্টিনে, গার্ডেনে সব জায়গায় খোঁজ করল, কিন্তু কোথাও পেল না। অবশেষে ক্লান্ত হয়ে গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন স্টার্ট দিয়ে ধীরে ধীরে গেটের দিকে এগোতে শুরু করলো। ঠিক তখনই কান খাড়া হলো তার। তের কণ্ঠ শুনতে পেল সে। গুঙ্গানির আওয়াজ আসছে নিভু নিভু করে। কানে বাজলো সেই কেঁপে ওঠা অস্পষ্ট ভাঙা কণ্ঠস্বর। রাস্তার দিক থেকে আসছে। কারো গলা পাথরের নিচে চাপা পড়ে যাচ্ছে। জাংকুক ব্রেক কষে গাড়ি থামালো। গেট পেরিয়ে রাস্তার ধারের দিক তাকালো। এক কোণে একটা গাছের পাশে পাতার ছায়ার নিচে একটা মেয়ে মাটিতে গুটিসুটি মেরে বসে আছে। চুল এলোমেলো, চোখ অর্ধমগ্ন। জাংকুকের বুকটা ধপ করে উঠল। অন্ধকারেও চিনতে অসুবিধা হলো না তার। নিচে সরে সে ডেকে উঠল, সোফায় পায়ের উপর পা তুলে থুতনিতে দু আঙ্গুল রেখে এক দৃষ্টিতে শুয়ে থাকা তের দিকে সরু চোখে তাকিয়ে রয়েছে জাংকুক। সে আসলে বসে বসে ভাবছে, এই সহজ সরল মেয়েটা অ্যালকোহল কেন গিলল, নাকি ওকে রেগিং করে গিলানো হয়েছে? এমনটা হলে ওই মেয়েগুলোকে হারপিক গিলাবে জাংকুক। হঠাৎ তে কেঁপে উঠল হালকা। জাংকুক সঙ্গে সঙ্গে সামনে ঝুঁকে এলো। সে ধীরে ধীরে ডাকলো, এই শুনতে পাচ্ছ? কোনো জবাব নেই। ভয়ে মেয়েটার জ্বর চলে এসেছে। ঠান্ডায় কাঁপছে রীতিমতো। এভাবে কপাল মুছিয়ে তাপমাত্রা কমছে না দেখে জাংকুক এবার ঝুঁকে এলো তের দিকে। কিন্তু জাংকুকের এত ঝুঁকে আসাই যেন ডেকে আনলো ঘোর বিপদ। ঘুরে থাকাতে হঠাৎই দু হাত তুলে জাংকুকের গলা জড়িয়ে ধরল। কেঁপে উঠল জাংকুক। তের গলায় উষ্ণ হাত জোড়া পেঁচিয়ে আছে, আর ফিস ফিস করে ভাঙা সুরে বলছে, আপনাকে খুব খুব চেনা চেনা লাগে স্যার, কোথাও যেন দেখেছি, হয়তো কোনো সমুদ্রে, না না স্টেশনে, উফ মনে নেই, কিন্তু আপনাকে দেখেছি আমি। জাংকুক কিছু বলল না। তে হুট করে চোখ খুলে চোখ রাখলো জাংকুকের গলার দিকে। সেখান থেকে দৃষ্টি ধীরে ধীরে নেমে আসলো বুকের দিকটায়। আজও বোতাম লাগানো। রাগ হলো তের। কিছুক্ষণ ভ্রু কুঁচকে সাদা শার্টের জড়ানো জাংকুকের বুকের দিকেই তাকিয়ে রইল। জাংকুকও সেই অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করে নিজের বুকের দিকে তাকালো। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতেই এক চিলটি হাসি দেখা গেল তার মুখে। এবার তে দু হাত উঠিয়ে কাপা কাপা আঙ্গুল দিয়ে ধীরে ধীরে খুলতে শুরু করলো জাংকুকের বোতামগুলো।
শার্ট আলগা হয়ে যাওয়ার অনুভূতি টের পেতে ফট করে তের দিকে তাকালো জাঙ্কুক। তৎক্ষণাৎ কবজিও ধরে ফেললো। ঠোক গিলে বলল, কন্ট্রোল মিস থেও, কি করছেন আপনি? কপাল কুঁচকে তে বলল, কি করছি মানে? আমি আমি কি আপনার ইজ্জত হরণ করছি নাকি? দেখতে দিন আমাকে, হাত সরান। বলে জাঙ্কুকের হাত নিজেই সরিয়ে দিল তে। আবারও একই ভাবে খুলতে শুরু করলো জাঙ্কুকের শার্ট। জাঙ্কুক এবার বাধা দিল না। সে তাকিয়ে রইল শার্টের বোতাম খুলতে থাকা তের দিকে। কারণ সে মনে করছে নেশায় থাকায় এখন যাই ঘটুক তে মনে রাখতে পারবে না। জাঙ্কুক বাঁকা হাসলো। মেয়েটা নিজেও জানে না সে কোথায়, কিভাবে এমন ভয়ানক কাজ করছে। স্বাভাবিক অবস্থায় থাকলে কি সে এমনটা করতে পারত? মোটেও না। এর কাপা আঙুলে জাঙ্কুকের বুকের বোতামগুলো একে একে খুলে যেতে লাগলো। তার চোখ স্থির, অবাক যেন সে খুঁজছে কিছু একটা অজানা অথচ চেনা। আর জাঙ্কুক সে সেভাবে ঝুঁকে আছে নীরবে, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। কিন্তু নেশাগ্রস্ত এই মেয়েটার স্পর্শে নিজের হৃৎপিণ্ডের গতি থামিয়ে রাখা সত্যি সহজ নয়। জাঙ্কুকের ফর্সা বুক মুহূর্তেই উন্মুক্ত হলো। এর চোখ থেমে যায় জাঙ্কুকের বুকের মাঝ বরাবর। সেখানে ঘন ঘন নিঃশ্বাসের ওঠানামা করছে ধীর, আকর্ষণীয়, প্রশিক্ষিত একটি পুরুষশালী বুক। এবার তের চোখ আটকে যায় বুকের একটু উপরের দিকে, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে পুরনো একটা কাটা দাগ, সোজা গভীর দাগ। তে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে হাত বাড়ালো। তার আঙ্গুল স্পর্শ করলো সেই দাগের জায়গাটুকু। অনেকক্ষণ নিজেকে সামলাচ্ছে জাঙ্কুক। এর মধ্যে তের স্পর্শ পেয়ে ঢুক গিলল সে। নেশায় হোক আবেগে হোক তা বোঝার উপায় নেই, কিন্তু সেই আঙ্গুল যখন দাগটার উপর আলতো করে স্পর্শ করলো, জাঙ্কুক হঠাৎই শিহরে উঠল। চোখ বন্ধ করে ফেললো। চোখের কোণায় টেনে উঠল একটুখানি শিহরণ। কাঁপছে তার দেহ। শ্বাস খানিক ভারী হয়ে বুক হালকা ওঠানামা করলো। চোখ দুটো স্বাভাবিকভাবে বন্ধ হয়ে গেল, কারণ সে নিজেকে আটকিয়ে রাখতে পারছে না। জাঙ্কুক অজান্তেই শ্বাস চেপে ধরে রাখলো। শরীর নিঃশব্দে শিহরে উঠল তের স্পর্শে। পেট ঠোঁট কাঁপলো, কাপা গলায় বলতে চাইলো, এটা এটা তো। চোখে বিস্ময়, ভয়, কৌতূহল আর এক অজানা টান। জাঙ্কুক কোনো উত্তর দিল না। সে নীরব, শুধু চোখ বন্ধ করে সে উপভোগ করলো সেই স্পর্শের শীতলতা আর সেই জায়গায় লুকিয়ে থাকা পুরনো এক গা চমকানো স্মৃতি। এর হাতটা এখনো দাগের ওপর, নরম কাপা একটি ছোঁয়া, যা জাঙ্কুকের বুক ছুঁয়ে নয় হৃদয় ছুঁয়ে গেল। এবার আঙুলের ছোঁয়া গভীর করে হাতের তালুটাই আলতো করে বসিয়ে দিল জাঙ্কুকের উন্মুক্ত বুকের কাটা জায়গাটাতে। ধীরে ধীরে সেই স্পর্শ গভীর হয়ে নিচে নেমে পেটের কাছে আসতে চাইলে ফট করে আবারও তের হাতের কবজি ধরে ফেলল জাঙ্কুক। কোনো মতে চোখ খুলে নেশা মিশিয়ে বলল, যেটা খুঁজছিলেন সেটা তো পেয়েছেন মিস তে, এবার থেমে যান প্লিজ। আপনি তো অ্যালকোহলের নেশায় বোধ হয়ে এসব করছেন, কিন্তু আমাকে যে নিষিদ্ধ আপনি মই নেশায় পাগল করাচ্ছেন, পরে তো কিছু হলে আমাকেই ভুল বুঝবেন। চোখ আগুনের মতো জ্বলছে তের। রোদের আলোয় বিরক্ত হয়ে পিট পিট করে তাকালো সে। মাথা ধরে উঠে বসতেই বুক কেঁপে উঠল তার। এত সুন্দর ঘরটা কার? সে এখানে কিভাবে এলো? এরপর হুট করে মস্তিষ্কে চাপ প্রয়োগ করলে গত রাতের ঘটনাগুলো স্পষ্ট মনে পড়ে যায় তার। সাথে সাথে শিরোদাঁড়া খাড়া হয়ে যায়। চিন্তা ভাবনায় ব্যস্ত মস্তিষ্ক নিয়ে তাড়াহুড়া করে নেমে পড়ে বিছানা থেকে। আশেপাশে কাউকেও দেখা যাচ্ছে না। না জানি কার বাড়িতে সে এসেছে, আর কেই বা নিয়ে এলো। সারা রাত ও এভাবে থাকলো, তাও আবার এত সুরক্ষিত পরিবেশে। এসব ভাবতে ভাবতে ধীরে ঘর থেকে বেরিয়ে এসে সোফায় বসলো। বসে চোখ বন্ধ করলো আবার। কিছুক্ষণ চোখ বুজে থাকার পর চোখ জোড়া খুলতেই বেচারি আ বলে গগনবিদার চিৎকার দিয়ে উঠল, আর চমকে গিয়ে সোফা থেকেও ধপাস করে নিচে পড়ে গেল। এমন ভয়ানক প্রতিক্রিয়া দেখে জাঙ্কুকের মনে হলো সে একটা এলিয়েন। তাকে দেখে শেষে কিনা তার পাখির ছানার মতো বউ সোফা থেকে উল্টে পড়ে গেল। এবার মেঝেতে সেভাবেই পড়ে থেকে ঢুক গিলে বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জাঙ্কুক দাঁত চেপে চোখ রাঙাতেই ভয়ে সোফার পেছনে সরে গেল।
কে এনেছে তাকে এই জমির বাড়িতে? এমন দৃষ্টিতে কেন তাকাচ্ছে? সে কি নিজে এসেছে নাকি? তে এবার ঠোঁট কামড়ে ভাবতে লাগলো অজ্ঞান হওয়ার পর কি হয়েছিল। তখনই জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ শুনতে পাওয়া গেল। নেশা কেটেছে আপনার মিস তেয়ং? এবার তে চোখ বড় করে আবার সোফা থেকে মুখ বের করে তাকালো। মেকি হেসে মাথা নেড়ে বলল, জি স্যার, কিন্তু আপনি কি আমাকে নিয়ে? বলতে বলতে থেমে গেল। চোখ দুটো আবারও বিস্ফোরিত হলো। থেমে থেমে চোখের পলক ফেলতেই জাঙ্কুক কিছু একটা বুঝে বাঁকা হেসে বলে উঠল, আরো কিছু মনে পড়েছে? এবার তে এদিক ওদিক তাকিয়ে চোখ কিছু বন্ধ করলো। তার হুট করে মনে পড়ে গেল সে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরেছিল। বা অসাধারণ, এত সুন্দর কাজটা সে কিভাবে করলো? এখন কি বলবে স্যারকে? এই জন্যই কি স্যার এত রেগে আছে? জাঙ্কুকের প্রশ্ন শুনে তে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মাথার উপর নিচ করলো, যার অর্থ মনে পড়েছে। জাঙ্কুক ঠোঁট উল্টিয়ে বলল, গ্রেট, কি মনে পড়েছে শুনি? চোখ মেঝেতে স্থির রেখে কাদো কাদো ভঙ্গিতে তে বলে উঠল, আপনার গলা জড়িয়ে ধরেছিলাম। ভাগ্যিস জড়িয়ে ধরেছিলেন, গলা টিপে ধরেননি। এবার তে তড়িঘড়ি করে সাফাই দেওয়া শুরু করলো। স্যার বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি চাইনি আপনাকে টাচ করতে। উল্টো পাল্টা জিনিস খেয়েছিলাম তো, তাই আর কি। আপনি প্লিজ ভুল বুঝবেন না। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। জাঙ্কুক এবার এগিয়ে আসলো খানিকটা। আরো কিছু মনে করুন তুমি স্পেয়ং, আরেকটু মনে করার চেষ্টা করুন। কি করার চেষ্টা করেছিলেন? আমি তো জানতাম বাংলা সিনেমার মতো মাথায় বাড়ি মারলে স্মৃতি ফিরে আসে। এখন দেখছি নেশা করলে স্মৃতি গড় গড় করে বেরিয়ে আসে। ভালো ব্র্যান্ডের অ্যালকোহল খেয়েছেন বোধহয়। মুখ কুঁচকে মাথা নাড়ালোতে জাঙ্কুক রহস্যময় দৃষ্টি ফেলে বাঁকা হাসলো। ধীরে ধীরে শার্টের বোতাম খুলতে খুলতে তের দিকে একটু এগিয়ে আসলো। তে সামনে তাকাতেই চমকে গেল। জাঙ্কুক শার্টের বোতামগুলো খুলে উন্মুক্ত করেছে নিজের বুক। স্পষ্ট দেখা যাচ্ছে বুকের পাশের পুরনো কাটা দাগটা। তে এক মুহূর্তের জন্য চোখ না সরিয়ে তাকিয়ে রইল সেই দাগটার দিকে। মনে করতে লাগলো গত রাতের ঘটনা। নিঃশ্বাস আটকে এলো তার। জাঙ্কুক ইচ্ছে করে এমন করেছে। সে চেয়েছে তেকে দাগটা দেখাতে, তাই তো ঠোঁট কামড়ে বলল, এই দাগটা কে করেছিল বলুন তো মিস তেয়ং? কিছু কি মনে পড়ে? চাইলে এতদিনে সার্জারি করে দাগটা সরিয়ে নিতে পারতাম, কিন্তু একটা স্মৃতি তো রাখতে হতো, রাইট? তাই এটা রেখেছি। ভালো করেছি না বলুন? তের মুখ দেখে বোঝাই যাচ্ছে যে সে কিছু বলার মতো অবস্থাতে নেই। গভীর চিন্তায় ডুবে আছে। তার নীরবতা দেখে জাঙ্কুক শার্টের বোতাম গুটিয়ে নিয়ে শান্তভাবে ঘর ছাড়তে চাইল। জাঙ্কুক নিজের ঘরের দিকে এগোতেই পেছন থেকে ভেসে এলো অপরিচিত এক ডাক, ওকে। জাঙ্কুক বাঁকা হাসলো। চোখে দৃপ্তি নিয়ে সেও পেছন ফিরে তাকালো তের দিকে। তে এবার ঠোঁট ভিজিয়ে টলমল করা চোখ নিয়ে জানতে চাইল, আপনি কি সত্যি ওকে? কণ্ঠটা ভেজা, যে কোনো সময় হাউমাউ করে কেঁদে ফেলতে পারে। জাঙ্কুক কিছুক্ষণ সময় নিয়ে ঠোঁট কামড়ে বলল, হয়তো হ্যাঁ। বিস্ফোরিত চোখে জাঙ্কুকের দিকে তাকালোতে ঠোঁট দুটো কাঁপছে, গলা শুকিয়ে গিয়েছে, চোখ দুটো চকচক করছে পানিতে। সে আর এক মুহূর্ত না ভেবে হঠাৎ করে হাউমাউ করে কেঁদে ঝড়ের বেগে দৌড়ে ঝাঁপিয়ে পড়লো জাঙ্কুকের বুকে। শক্ত করে জড়িয়ে ধরলো পিঠের দিকে শার্ট। হুট করে আসা এই ঝড়ের তুপে কিছুটা পেছিয়ে গেল জাঙ্কুক, কিন্তু অটল রইল। নাক টেনে টেনে চেঁচাতে লাগলো তে, এতদিন কোথায় ছিলেন বিশ্বাসঘাতক মানুষ, স্বার্থপর লোক একটা? কতদিন অপেক্ষা করেছি আপনার জন্য জানেন? এত দেরি করলেন কেন? এর মধ্যে যদি সবকিছু ভুলে যেতাম তখন কি হতো? আপনি খুব খারাপ মানুষ। ফুপু বলেছিল আমাকে নিতে আপনি আসবেন, তাই তো চিকিৎসা না করিয়ে এভাবেই অর্ধেক স্মৃতি নিয়ে থাকলাম। যদি আরো কিছু মাস দেরি করতেন তাহলে সব ভুলে যেতাম, সব কিছু। জাঙ্কুকের বুকে মুখ গুজে হাউমাউ করে কাঁদছে তে। কান্নায় শরীর কাঁপছে তার, কণ্ঠে অভিমান, কষ্ট সব মিশে একাকার হয়ে গেছে। জাঙ্কুক স্থির, কারণ এই কান্নাই ছিল তার কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া। তার চোখে অদ্ভুত এক তৃপ্তি। আস্তে আস্তে সে হাত তুলল,
আলতো করে তের মাথার চুলে হাত বুলিয়ে দিল। কিছু একটা ভেবে বলতে গিয়েও বলল না, শুধু বলল, তোমার ফুপু কোথায় তে? শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্যই আমার বান্ধবী হারিয়ে গেছে। সকাল সকাল জিমিনের কল পেয়ে খুশিতে লুঙ্গি খুলে নেচেছিল সুগা। ভেবেছিল তার প্রপোজাল বোধহয় অ্যাকসেপ্ট হয়ে গেছে। কিন্তু যতটা উৎফুল্লতার সাথে সাত সকালে আসা জিমিনের কলে সুগা খুশি হয়েছিল, জিমিনের এই অনাকাঙ্ক্ষিত ধমকে ততটাই মিয়ে গেল বেচারা ছেলেটা। ঠিকঠাক লুঙ্গি পরে জানতে চাইল, আমার জন্য তোমার বান্ধবী হারিয়েছে মানে? জিমিনের মাথায় রীতিমতো আগুন জ্বলছে। গত রাতে হোস্টেলে ফিরে সে এমনিতেই ভয়ে জুগুঠুগু হয়েছিল। প্রথমে ভেবেছিল যে তে বোধহয় কিছু কিনতে দোকানে গিয়েছে, কিন্তু পরে যখন ঘড়ির কাঁটা 12টার দিকে গেল, তখন থেকেই হাত পা ঠান্ডা হয়ে গেল তার। তের চিন্তায় ভয়ে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। হাজারবার কল করলো তের নাম্বারে, কিন্তু ওর ফোনটা রাস্তায় ভেঙে যাওয়ায় কল আর ঢুকলো না। এতে আরো বেশি ভয় পেল জিমিন। তাই তো পুলিশের কাছে যাওয়ার আগে সুগাকে কল করে ইচ্ছে মতো ছাড়ি মারলো সে। কারণ সুগার সাথে দেখা করতে না গেলে সে বাসায় থাকতো, আর তেও বাইরে যেত না। বেচারা সুগার চোখ পিট পিট করে তাকিয়ে রইল ফোনের দিকে। জিমিন ইচ্ছে মতো বকাবকি করে কল কেটে দিয়েছে, সুগাকে কিছু বলার সুযোগটাও দেয়নি। রোদের তীব্র আলোয় স্বাভাবিক গতিতে পিচ ঢালা রাস্তায় গাড়ি চালাচ্ছে জাংকুক। পাশের সিটে বাইরে তাকিয়ে রয়েছে টিম। তারা একটু আগেই তের ফুপুর সাথে দেখা করে এলো, কিন্তু সেখানে গিয়ে সবচেয়ে বেশি আঘাত পেয়েছে টিম। তার মা তাকে আর তার বাবাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে চেয়েছিল। এই সত্যির সামনে তে যেন সব সত্যি হারিয়ে ফেলেছে। তার মা তাকে মারতে চেয়েছে, এটা কিভাবে মেনে নেবে তে? যতই সৎ মা হোক, কিন্তু মা তো মাই হয়। আচ্ছা শুনুন, মা আর আইরিন কেমন আছে? জাংকুক গাড়ি চালাতে চালাতে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মা একটা দজ্জাল মহিলা, এটা মনে রেখো। তিনি নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারেন। আইরিনকে ভীষণ অত্যাচার করেন, নিজের মতো বানানোর চেষ্টা করেন। উনি সবাইকে বলে বেড়ায় তার স্বামীর নাকি চরিত্র খারাপ ছিল, অথচ উনি নিজেই দুশ্চরিত্রা। মন খারাপ হলো তের। সে গভীর কিছু ভাবতে লাগলো। তের এমন মন খারাপ দেখে জাংকুক বলল, কি ভাবছো তে? চমকে ওঠে তে। না কিছু না। জাংকুক এবার মাথা নেড়ে বলল, তবে আমি একটা জিনিস জানি। কি জানেন? জাংকুক বেশ গর্ব করে বলে উঠল, এই যে আমার পাখির ছানার মতো বউ আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। মাত্র 15 বছর বয়সে তুমি পড়াশোনায় মন না দিয়ে আমাকে মন দিয়েছো। মুহূর্তেতে ভীষণ খেলো। ঢুক গিলে চোখ পিট পিট করে তাকিয়ে বলে উঠল, মোটেও না। আপনি তো তখন আমাকে সহ্যই করতেন না, তাই না? তাই তো আমি আপনার সামনে যেতাম না ভয়ে। জাংকুক নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, তুমি আমার সামনে আসোনি তা ঠিক আছে, কিন্তু যতবার এসেছো ততবারই নেশা ধরানো দৃষ্টি ফেলেছো। মনে করেছো কিছু বুঝিনি? তখনই বুঝে ফেলেছিলাম তুমি অলরেডি ঘায়েল হয়ে গিয়েছো, কিন্তু ছোট ছিলে তো তাই পাত্তা দেইনি। এবার তো ফিরে এসেছি, একটু দেরি হয়ে গেল, এটাই সবচেয়ে বড় অপরাধ। কিন্তু এইবার আর যাব না, তোমার পাশে থাকবো যতদিন বাঁচি। নিজের অজান্তেই তে জাংকুকের দিকে তাকিয়ে হাসলো। তখনই আকাশটা যেন হঠাৎ করে গম্ভীর হয়ে উঠল। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্রকৃতি পাল্টে দিচ্ছে তার মেজাজ। হাওয়ার ঝাপটা খানিকটা বাড়তেই তের চুলগুলো এলোমেলো ভাবে উড়ে এসে গালে লেগে গেল। সে এক হাতে চুলগুলো সরালো আর জানালার দিকে তাকিয়ে ভাবলো, আজ বৃষ্টিতে ধুলোর সাথে সাথে সব ঝামেলাগুলোও ধুয়ে যাবে। বাইরের ভেজা পৃথিবী দেখতে দেখতে মৃদু সুরেতে বলে উঠল, বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছে করছে। জাংকুক একটু দুষ্টুমি করে বলল, কেন? বৃষ্টিতে ভিজলে বুঝি তোমার স্মৃতিশক্তি ফিরে আসবে? ঠোঁট ফোলালোতে কিছুটা অভিমানী সুরে বলল, আপনি সব সময় এমন খোঁটা দিচ্ছেন কেন? এমন করলে কিন্তু আমি সত্যি সত্যি অপারেশন করাতে যাব। তখন দেখবেন সত্যি সত্যি পুরোপুরি স্মৃতিশক্তি চলে গেছে, না হলে একদমই মরে গেছি। জাংকুকের মুখটা মুহূর্তে কঠিন হয়ে গেল। পরক্ষণে জোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয় সে।
হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে চমকে ওঠে, কিন্তু সে কিছু বলার আগেই জাঙ্কুক সিট বেল্ট খুলে শরীর ঘুরিয়ে মুখোমুখি এসে জানালার পাশে ঠেসে ধরে টেকে রাগী কণ্ঠে বললেন, এই শেষবার বলছি তে, আর কখনো জাস্ট আর কখনো আমার সামনে মরে যাব বলবে না, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি নিজের হাতে সব শেষ করে দেব, মাইন্ড। আর কিছু বলার আগেই তে তৎক্ষণাৎ জাঙ্কুকের ঠোঁটে টুপ করে চুমু খেয়ে নেয়। ছোট্ট একটা চুমু, এক সেকেন্ডও ছিল না তার অস্তিত্ব, অথচ তাতেই বরফের মতো জমে স্তব্ধ হয়ে গেল জাঙ্কুক। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সমস্ত সংযম পুড়ে ছাই হয়ে যায় তার ভেতরে। ন্যানো সেকেন্ডের মধ্যে তার সিট বেল্ট খুলে একটানে তাকে নিজের বুকে টেনে নেয় প্রবল শক্তিতে, আঁকড়ে ধরে পাখির ছানার মতো বউটাকে। পেট চমকে যায়। ওই সময় জাঙ্কুকের বকবকানি সহ্য করতে না পেরে আর এত কাছ থেকে ওকে দেখে লোভের কারণে চুমুটা খেয়েছিল সে। কিন্তু এখন কি এই ছোট জিনিসটার মূল্য বড় করে দিতে হবে তাকে? জাঙ্কুক এবার চোখ শুরু করে তাকিয়ে বলল, এটা কি ছিল? বড় বড় চোখ নিয়ে তে চাপা কণ্ঠে বলল, ছোট্ট একটা চুমুই তো, বাট ইচ্ছে করে দেইনি, আপনাকে থামানোর জন্য দিয়েছি। বকবকানি সহ্য হচ্ছিল না তো তাই আর কি। ওভাবে তাকানোর কি আছে, এতটুকুই তো দিয়েছি। জাঙ্কুক বাঁকা হেসে হাত বুলিয়ে দেয় তের কোমরে, ফিসফিস করে বলে, ঠিক আছে, বাকিটা আমি দিচ্ছি। বলতে দেরি, কিন্তু ছাপিয়ে পড়তে দেরি হয়নি। সে 2 হাত দিয়ে তের গাল দুটো ধরে এক ঝটকায় তের ঠোঁটে চেপে ধরে নিজের ঠোঁট পাগলের মতো, ক্ষুধার্ত ভালোবাসার মতো চুমুতে চুমুতে ভরিয়ে দিতে থাকে পুরোটা মুহূর্ত। নিভিংকে আদরে হারিয়ে যেতে থাকে প্রিয়তমার স্পর্শে। এর চোখ বড় বড় হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে জাঙ্কুক 2 হাত শক্ত করে চেপে ধরে বলে, ডোন্ট ডিস্টার্ব মি সুইট হার্ট। বলি আবারও ডুবে যায় সেই গভীরতায়। জাঙ্কুক এক হাত দিয়ে স্লাইড করতে থাকে তের ঘাড়। জাঙ্কুকের এই রূপ নেয়ার মতো না, তে ভাবতেও পারেনি এই ছোট্ট জিনিসের মূল্য তাকে এভাবে চুকাতে হবে। প্রথমে বিষয়টা নিয়ে আতঙ্কিত হলেও ধীরে ধীরে তের চোখ বন্ধ হয়ে যায়। হারিয়ে যেতে থাকে সেই উষ্ণতার গভীরে, সেই ঠোঁটের ভেতরে, যেখানে কোনো কষ্ট নেই, কেবল গভীর আকুলতা আর ভালোবাসা। এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তের চোখের কোণা থেকে। অনুভব করতে শুরু করে স্বামী প্রথম এই অন্যরকম অসহ্যকর সুখ। বাইরে তখন বৃষ্টি ঝরছে অবিরাম। গাড়ির জানালার কাজ গরম নিঃশ্বাসে ধোয়াতে হয়ে উঠেছে। আর ভেতরে একটা নরম কাজ ভাঙা ভালোবাসা, যেখানে কোনো শব্দ নেই, শুধু স্পর্শ আছে। আর দুটো হৃদয় 5 বছর পর একটাই ভাষায় কথা বলছে নিঃশ্বাসে।